গ্রামের সন্ধ্যা, তার ওপর ভরা ভাদ্রের শেষ বর্ষণের ঘটা। মেঘের ছায়ার অন্ধকার চতুর্দিকে তরল হইয়া ছড়াইয়া পড়িয়াছে। এক হাত দূরের মানুষ দেখা যায় না, এমনই নিকষ অন্ধকার। গাছগুলি দিনের বেলায় দূরে দূরে স্থাণুর মতো দাঁড়াইয়াছিল। সন্ধ্যা হইতে না হইতেই যেন কাছাকাছি ঘেঁষিয়া পরস্পরের ডালে ডাল রাখিয়া নিবিড় আলিঙ্গনে অন্ধকারকে বাঁধিয়া রাখিয়াছে। থাকিয়া থাকিয়া প্রাঙ্গণের কদম ও কামিনী হাওয়ার হাতে করিয়া সুগন্ধ পাঠাইতেছে। ভেকের সঙ্গীতের বিরাম নাই, ঝিল্লিরব মুখরিত হইতেছে। রাত্রিবেলা শব্দগুলো যেন দ্বিগুণ শক্তি লাভ করে। সামান্য আওয়াজ, মর্মর ঘর্ষণ, ধ্বনি কান আড়াইয়া যায় না। নিশানাথ কবে, কোন লগ্নে দেশ গ্রাম ছাড়িয়া শহরবাসী হইয়াছিলেন, আজ তাহা স্পষ্ট মনেও নাই। মনে রাখিবার কোনো প্রয়োজনও তিনি বোধ করেন নাই। ব্যবসা ভিন্ন অন্য কোনো প্রসঙ্গ, বিশেষ করিয়া যাহাতে হৃদয় দুর্বল হয়, এমন প্রাক্তন প্রসঙ্গ তাহার চিন্তায় প্রবেশ করিতে পারে না। লোহা লক্করের ব্যবসা করিয়া তিনি তিলে তিলে ফাঁপিয়া ফুলিয়া উঠিয়াছেন। লোহার শিকল দিয়াই চঞ্চলা লক্ষ্মীকে বাঁধিয়াছেন। দেশ গ্রামের প্রতি কোনো টানও প্রাণে অবশিষ্ট ছিল না। পিতৃপুরুষের কোনো একজন সুদূর পুরুষ এক বিরাট সম্পত্তি ও জমিদারি সৃষ্টি করিয়াছিলেন। পরবর্তী পুরুষেরা নিষ্কর্মার মতো তাহাই ভাঙাইয়া খাইয়াছেন। বাইজি, মদ, মেম সাহেবের পার্টি এবং বিলাসসুলভ বিলাসের পিছনে সম্পত্তি ক্ষয় হইতে হইতে যখন কেবলমাত্র ভিটাটুকুতে আসিয়া থামিল, তখন এই বিশাল বিপুলায়তন নির্জন প্রাসাদে বংশের শেষতম বাতিস্বরূপ রহিলেন একমাত্র নিশানাথ। নিশানাথ পিতৃপুরুষের আদর্শ অনুসারে তেমনই বসিয়া বসিয়া বিলাস ব্যসনে অর্থ ব্যয় করিবেন, এমন সঙ্গতি তাহার নাই। যৎসামান্য কুড়াইয়া বাড়াইয়া ভিটা সংলগ্ন বাগান পূর্বতন নায়েব মুরারিমোহনের নিকট লিজ দিয়া নিশানাথ কলিকাতায় ভাগ্যান্বেষণে আসিলেন। স্ত্রী মল্লিকাকে সঙ্গে নিয়ে আসেন, সে উপায় তার ছিল না। কলিকাতায় সংসার পাতিয়া বসা সহজ কথা নয়। বিশেষত নিশানাথ চাকুরি করেন না। ব্যবসার জগতে ভাগ্য পরীক্ষা করিবার ইচ্ছা পোষণ করেন। নিশানাথ কালীঘাটের সস্তাতম মেসে আসিয়া উঠিলেন। মল্লিকাকে বলিলেন, ভাগ্য যদি মুখ ফিরিয়া তাকায় তবে তোমাকে অবশ্যই কলিকাতা লইয়া যাইব। মল্লিকা সজল নেত্রে বলিয়াছিল, ভাগ্য তোমার দিকে মুখ ফিরাইবেন, তাহার অন্ধ চোখে কি মল্লিকা ধরা পড়িবে? নিশানাথ সস্নেহে তরুণী স্ত্রীর স্কন্ধে হাত রাখিয়া বলিয়াছিলেন, এই ভর ত্রিসন্ধ্যায় এমন অশুভ কথা উচ্চারণ করিতে নাই, এমন কথা কেন ভাবিলে? মল্লিকা প্রত্যুত্তরে বলিয়াছিল, ওগো, ভাবিয়া চিন্তিয়া বলি নাই, মুখ হইতে নিজেরই অজ্ঞাতে বাহির হইয়া গেল। কলিকাতায় আসিয়া প্রথম দিকে ব্যবসায় নিশানাথ বিশেষ সুবিধা করিতে পারেন নাই। দীর্ঘদিন সেই হেতু তাহাকে মেষ হোটেলে কাটাইতে হইয়াছে। অবশ্য স্ত্রীকে আনাইবার ইচ্ছা যদি সত্যই প্রগাঢ় হইত, তবে তখনই নিশানাথ তাহা করিতে পারিতেন। কিন্তু ব্যবসা বড় নেশা। টাকার নেশা মানুষকে সব কিছু ভুলাইয়া দেয়। মল্লিকা নিশানাথকে নিয়মিত পত্র লিখিত। শ্রীচরণ কমলেশু বানানেই 10 বার নিব ভাঙিত। বানানের গোলমালে শব্দগুলি উচ্চারণ করার পক্ষে দুঃসাধ্য হইয়া উঠিত। কিন্তু তাহাতেও চিঠির উত্তাপে এতটুকু ঘাটতি পড়িত না। নিশানাথ কালে ভদ্রে কুশল জানাইতেন।
আসলে নিশানাথ মল্লিকাকে ভালোবাসিতে পারেন নাই। বাল্যে বিবাহ হইয়াছিল, তখন বিবাহ শব্দেরই অর্থ জানিতেন না। মল্লিকার গাত্রে প্রাত্যহিকতার স্পর্শ লাগিয়াছে। ঘর বাড়ি চেনা জিনিসের মতো মল্লিকা অতি সাধারণ হইয়া উঠিয়াছে। যৌবনে উপনীত হইবার পূর্বেই নিশানাথ মল্লিকাকে জানিয়া ফেলিয়াছেন। তাহাতে যৌবনের কৌতূহল পাথরচাপা ঘাসের মতো বিবর্ণ হইয়া গিয়াছে। মল্লিকা সংসারের মধ্যে দৈনন্দিন সামান্যতার মধ্যে কবেই নিঃশেষে ফুরাইয়া গিয়াছে। মল্লিকা তাহার নিকট একটি কর্তব্য পালন ভিন্ন আর কিছু নহে। মুরারিমোহনের বিধবা ভগ্নী কমলা মল্লিকা বৌঠানের সঙ্গে থাকিত। নিশানাথ আর কিছু করুন বা না করুন, মল্লিকার নামে মাসোহারা পাঠাইয়া নিজের কর্তব্য পালন করিয়া যাইতেন। মল্লিকার অসুখের সংবাদ পাইয়া নিশানাথ বিশেষ গা করিলেন না। ভাবিলেন ম্যালেরিয়া, দুবড়ি কুইনিন পড়িলেই পালাইবে। কিন্তু মুরারিমোহনের আকস্মিক পত্র তাহার সে ধারণা ভাঙিয়া দিল। মল্লিকার ডবল নিউমোনিয়া হইয়াছিল। সেই গণ্ডগ্রামে উপযুক্ত চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। মল্লিকার মৃত্যু গ্রামের সহিত নিশানাথের যে সামান্য সম্পর্কটুকু কোনো ক্রমে লাগিয়াছিল তাহাও ছিন্ন করিয়া দিল। নিশানাথ আর গ্রামে আসেন নাই। মৃত মানুষের জন্য তো কাহারও দিন বসিয়া থাকে না। তাহার ওপর নিশানাথের প্রাণে শোকের ঝাঁঝ আদৌ প্রবল ছিল না। কিছুদিন পর নিশানাথ অর্থের মুখ দেখিলেন। সিন্দুক বাক্স ছাপাইয়া উঠিল। নিশানাথ ভাগ্যবান পুরুষে রূপান্তরিত হইলেন। তাহার প্রতি নানাজনের দৃষ্টি পড়িল। অপুত্রক মৃতদার ঘরে লক্ষ্মী বাঁধা, সুতরাং জীবিত লক্ষ্মী আনিবেন না কেন? এবার নিশানাথ ডাগর ডোগর দেখিয়া তাহারই এক সমব্যবসায়ীর কন্যাকে বিবাহ করিলেন। এতদিনে তিনি প্রথম যৌবনের স্বাদ জানিলেন। সেই প্রিয়বালা আজ তরুণী সুরসিকা নহেন। শরীরে তাহার গয়নার প্রাচুর্যের সঙ্গে মেয়েদের প্রাচুর্য পাল্লা দিতেছে। বিষয় সম্পর্কে প্রিয়বালার জ্ঞান বুদ্ধি নিশানাথের চেয়েও প্রবল। ব্যবসায়ী কন্যা জন্মাবধি ব্যবসার হাওয়ায় বর্ধিত হইয়াছেন। নিশানাথ তাহার পরামর্শ উপেক্ষা করিতে পারেন না। দ্বিতীয় পক্ষ বলিয়া তাহার প্রতি নিশানাথ অধিকতর মনোযোগী। মল্লিকা ছিল নিরীহ, শান্ত, মুখ ফুটিয়া প্রাণের কথা বলিতে পারিত না। সংসারের আবশ্যিক কর্মের গণ্ডিটুকু পার হইয়া স্বামীর ওপর আপন অধিকারের হাত বিস্তার করিতে পারিত না। নিশানাথও তাহাকে সেই অধিকার আপনা হইতেই দেয় নাই। সে যেন বিশাল বৃক্ষের সবুজ অন্ধকারের একান্তে অনাদৃত সাধারণ ফুলের মতো ফুটিয়াছিল। কোনো পূজায় লাগে নাই। একদিন একে একে করিয়া পাপড়ি খসাইয়া নিঃশেষ হইয়া গেল। দিবার মতো গন্ধও তাহার ছিল না। সরকার মাইল 3 ভিতর একটি স্থান স্টিল প্ল্যান্টের জন্য মনোনয়ন করিয়াছেন। তাহার চতুর্দিকে গড়িয়া উঠিবে নবীনা নগরী। নিশানাথের গ্রামও যুগ যুগান্তরের অন্ধকার হইতে সভ্যতার প্রখর আলোকে জাগিয়া উঠিবে। যে গ্রামকে তিনি এত কাল অবহেলা করিয়াছেন, সে গ্রামের কপালে এমন বিধিলিপি লিখিত, কে জানিত তা? জানিলে তিনি প্রাচীন জমিদারি আওতায় সমস্ত জমি কিনিয়া আনিয়া পিতৃপুরুষের পাপ স্খলন করিতেন। প্রিয়বালাই উদ্যোগী হইয়া তাহাকে পাঠাইয়াছেন। জ্যেষ্ঠ পুত্র প্রাপ্তবয়স্ক পিতার অনুপস্থিতিতে ব্যবসা চালাইবার ক্ষমতা রাখে। তাহার ওপর সমস্ত ভার অর্পণ করিয়া নিশানাথ গ্রামে আসিলেন। উদ্দেশ্য পৈতৃক ভিটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা এবং যতখানি সম্ভব জমি কেনা। বাপের আমলেও প্রথম দিকে নায়েব ছিলেন, যদিও তখন জমিদারি বলিতে কিছুই ছিল না। অথচ
ঠাঁট পুরা মাত্রায় ছিল। নায়েব মুরারিমোহন এখন বৃদ্ধ হইয়াছেন। তিনি নিশানাথের নিকট হইতে বাড়ির বাগানটি দীর্ঘমেয়াদে লিজ নিয়াছিলেন। বাগানের খাতিরে এতকাল ধরিয়া তাহাকে নিশানাথের পরিত্যক্ত বিশাল বাড়ির রক্ষণাবেক্ষণ করিতে হইয়াছে, কেননা বাড়িটির সাপখোপের আড্ডা হইলে তাহা বাগানের পক্ষেও বিপজ্জনক। নিশানাথের চিঠি পাইয়া তিনি নিচের মহলের একটি সম্মুখবর্তী ঘর পরিষ্কার করাইয়া গুছাইয়া বাসোপযোগী করাইয়া রাখিলেন। কলিকাতা হইতে বর্ধমানের এই গণ্ডগ্রামে পৌঁছানো সহজ কথা নহে। পথ যদিও বেশি নহে, কিন্তু যাত্রা দুর্গম। অবশেষে বিকাল 4টি নাগাদ গ্রামে আসিয়া পৌঁছানো গেল। ভাদ্র মাস, শরৎকাল, কিন্তু আকাশের মতিগতি বিশেষ সুবিধার নহে। মেঘের ভারে পৃথিবীর উপর উপর হইয়া পড়িতে চায়। বৃষ্টি নামিল। মুরারিমোহন বলিলেন, এই বাড়িতে রাত্রি যাপন না করিয়া ছোটকর্তাকে আমার ওখানে থাকিলে ভালো করিতেন না? হাজার হোক, এককালে তো নায়েব ছিলেন। তাহার বাড়িতে নিজের ভিটা থাকিতে রাত্রি যাপন করা নিশানাথের মর্যাদার পক্ষে হানিকর। মনে মনে তিনি কিঞ্চিৎ বিরক্ত হইলেন। না কাকা, না। অতঃপর তিনি বৈষয়িক কথা পাড়িলেন। জমিজমা সম্পর্কে জানিতে চাহিলেন। মুরারিমোহন বলিলেন, গ্রামের লোকও সম্প্রতি শিয়ানা হইয়া উঠিয়াছে। হাওয়ার গতি তাহারা বুঝিতে পারে। জমির দাম 1 লাফে 10 গুণ বাড়িয়া গিয়াছে, আরও যে না বাড়িবে সে কথা বলা যায় না। জমি লইয়া রীতিমতো ফাটকাবাজি চলিতেছে। নিশানাথ হাসিয়া বলিলেন, বটে বটে, সাপের 5 পা দেখিয়াছে। কত টাকা চায়? জমি কিনিব বলিয়া আসিয়াছি, খালি হাতে ফিরিয়া যাইব না। নিশ্চয়ই খালি হাতে ফিরিবেন না। নিশানাথ ভনিতা না করিয়া এবার বলিলেন, আপনি আমার বাগানটা ঘিরিতে পারেন না? বাগানের পিছনে 3 বিঘা জমি অনর্থক নষ্ট হইতেছে। মুরারিমোহন বলিয়া উঠিলেন, সে কি ছোটকর্তা, ইজারার চুক্তির মেয়াদ তো এখনো শেষ হয় নাই। মনে করুন যদি আমি কিনিয়া লই। আমিও তো একদিন টাকা দিয়াই ইজারা লইয়াছিলাম, অমন কথা বলিবেন না। মুরারিমোহনের বাসা হইতেই খাবার আসিল। উঠিবার পূর্বে মুরারিমোহন কহিলেন, জমি জমার কথাবার্তা কাল সবিস্তারে হইবে। ছোটকর্তা এখন বিশ্রাম গ্রহণ করুন। পথের ধকল তো কম হয় নাই। তবে বলিতেছিলাম কি, ছোটকর্তা বোধহয় আমার ওখানেই রাত্রি যাপন করিলে ভালো করিতেন। নিশানাথ এবার উষ্মা মিশ্রিত স্বরে বলিয়া উঠিলেন, বারবার ঘুরাইয়া ফিরাইয়া একই কথা বলিতেছেন কেন? মুরারিমোহন বলিলেন, তবে আপনাকে বলিয়াই ফেলি। হ্যাঁ, তাই বলুন। আপনার পূর্বেই জানিয়া রাখা উচিত, নচেত বিমূঢ় হইবেন। এই ভিটায় ভূত আছে। কি বলিলেন? এই ভিটায় ভূত আছে। আপনি সচক্ষে দেখিয়াছেন? দেখিয়াছি বটে, কিন্তু তাহার চেহারা দেখা যায় না। হাওয়ায় যেন একটি লঘু শীর্ণ কাপড় পরিহিত নারী মূর্তি এই ভিটায় সন্ধ্যে রাতে ভাসিয়া বেড়ায়। সে কখনো কাহারও কোনো অনিষ্ট করে না। তবু বলিতেছিলাম, ছোটকর্তা তো বহুদিন দেশে গায়ে বাস করেন নাই। যদি কী সব গাঁজাগড়ি বকিতেছেন, ও আপনাদের দৃষ্টি বিভ্রম। রাতে আলো আধারিতে হাওয়ায় যেন কাপড় ভাসিয়া বেড়াইতেছে, অমন মনে হয়। ভূত হইলে তাহার চেহারা দেখিতেন। আমিও গ্রামের মানুষ, ওইসব গল্প শুনিয়া ভয় পাই না। মুরারিমোহন উঠিয়া দাঁড়াইলেন। দরজাটা দিন ছোটকর্তা, খাটের নিচে কুজোয় জল রইল। ফের মুরারিমোহন ফিরিয়া আসিলেন। ছোটকর্তা, আপনার এখানে শুইবার জন্য কি আমার নাতিকে পাঠাইয়া দেব? আপনি আমাকে ভয় দেখাইবার বৃথা চেষ্টা করিতেছেন। যান, কাল অতি ভোরে আসিবেন।
লণ্ঠনটি কমাইয়া খাটের পায়ার কাছে রাখিয়া মশারি গুজিয়া দিয়া নিশানাথ শুইয়া পড়িলেন। পাতায় পাতায় বিচিত্র শব্দে বৃষ্টি পড়িতেছে। ভেকুল অনর্থক একঘেয়ে চেঁচামেচি করিয়া চলিতেছে। থাকিয়া থাকিয়া দমকা হাওয়া জানালা গলিয়া বাদল দিনের পুষ্পসার পৌঁছাইয়া দিতেছে। বর্ষা নিশীথের অপূর্ব এক মাদকতাময় রূপ আছে। চোখে ঘুম আসিতে চাহে না। নিশানাথ বিছানায় শুইয়া শুইয়া সিগারেট টানিতে লাগিলেন। চোখ বন্ধ করিয়া পড়িয়া থাকিয়া বহুদিন পর তিনি স্মৃতির জাবর কাটিতে লাগিলেন। কবে তিনি সব ভুলিয়া গিয়াছিলেন। কলিকাতায় তাহার বৃহৎ সম্পত্তির নিকট তো এখানের ভিটার আয়তন ও মূল্য এতকাল তুচ্ছ ছিল। হঠাৎ সরকারি নেক নজরে পড়িয়া গ্রামের কপাল ফিরিয়া গিয়াছে। মশারি হইতে হাত বাহির করিয়া নিশানাথ সিগারেটের শেষ টুকরাটি জানালার দিকে ছুঁড়িয়া ফেলিলেন। জানালার শিকে ঠোকর খাইয়া সিগারেটের টুকরাটি নিচে পড়িয়া গেল। যদিও পথশ্রমে শরীর ক্লান্ত, তবু চক্ষে ঘুম আসিতে চাহিতেছে না। নিশানাথ এপাশ ওপাশ ফিরিয়া ঘুমাইবার চেষ্টা করিতে লাগিলেন। বাহিরে বৃষ্টি প্রবলতর হইয়া উঠিয়াছে। বৃষ্টি, ভেকের ডাক, ঝিল্লিরব সব মিলাইয়া এক অদ্ভুত ঐক্যতান সৃষ্টি করিয়াছে। মশারির বাহিরে মশককুলের গুঞ্জনও শোনা যাইতেছে। ঘুমের চেষ্টায় ব্যর্থ হইয়া অতঃপর নিশানাথ আরেকটি সিগারেট জ্বালাইলেন। শুইয়া শুইয়া তিনি মুরারিমোহনের কথা ভাবিতে লাগিলেন। মুরারিমোহনের ওপর এক বিশ্রী সন্দেহে তাহার মন বিষাক্ত হইয়া উঠিল। বাপ পিতামাও এই ভিটায় জন্মিয়া মরিলেন। তার জন্মও এইখানে, তার যৌবনও এইখানেই অতিবাহিত হইয়াছে। এখানে কোশ্মিনকালে কেউ ভূতের নাম শোনে নাই। আর আজ কি না বেটা বুড়ো তাহাকে ভূতের ভয় দেখাইতেছে। আসলে বেটা বাগান ছাড়িতে চায় না, ভিটার প্রতি তাহারও লোভ। বাগানটি যে করিয়া হোক করায়ত্ত করিতেই হবে। কত দানে কত চাল হয় বুড়ো জানে না। আর সে কিনা নিশানাথকে টাকার কথা বলে। কার টাকার কতজন নিতানাথ তাহা পরোক্ষ করিয়া দেখিবেন, তবে ছাড়িবেন। বুড়া নিশানাথকে মারিবার চক্রান্ত করে নাই। গ্রামের লোকেদের তিনি ভালো করিয়া চেনেন, ইহাদের অসাধ্য কিছু নাই। কাছাকাছি কোথাও সাপে ব্যাঙ ধরিয়াছে। বেচারি ব্যাঙ থাকিয়া থাকিয়া গোঙাইতেছে। সিগারেটের পোড়া টুকরাটি এবারও দিকভ্রষ্ট হইয়া জানালার কাছে মেঝেয় পড়িয়া তার ধোঁয়ায় সরু হালকা রেখা উপরের দিকে উড়াইতে লাগিল। পায়ের দিকে রাখা পাতলা চাদরটি টানিয়া নিশানাথ গায়ে দিলেন। ঈষৎ তন্দ্রারামে আসিয়াছিল। অকস্মাৎ মনে হইল বুঝি এ ঘরে বিচিত্র সব কুসুম গন্ধের সমারোহ লাগিয়া গিয়াছে। ব্যাঙের আর্তনাদও আর শোনা যাইতেছে না। রাত কটা কে জানে। ঘড়িটা বালিশের পাশে আছে। রাত্রে এক গ্লাস জল খাওয়া তাহার নিত্যকার অভ্যাস। চোখ খুলিয়া উঠিয়া বসিতেই মনে হইল জানালার কাছে ঝাপসা সাদা ধোঁয়া যেন এক নারী মূর্তির রূপ পরিগ্রহ করিয়া দাঁড়াইয়া রহিয়াছে। পোড়া সিগারেটের টুকরার ধোঁয়া তাহার চক্ষে বিভ্রম ঘটাইছে মনে করিয়া তিনি চোখ রগড়াইয়া ফের তাকাইলেন। মনের ভুলও তো হইতে পারে। বেটা বুড়া মুরারিমোহনের কথা শুনিয়া কি তাহার এমন মনে হইতেছে? না, মনের ভুল নয়। হাওয়ায় যেন শ্বেত বসনে এক নারী মূর্তি ভাসিতেছে। মুখ হাত পা কিছুই দেখা যাইতেছে না, অথচ যেন বস্ত্র পরিয়া তা নারী মূর্তি। মূর্তিটি এবার যেন নড়িয়া উঠিল। বুড়া মুরারিমোহনের কারসাজি নয় তো? নিশানাথ বলিয়া উঠিলেন। কে কে ওখানে? মূর্তিটি ঈষৎ চঞ্চল হইয়া উঠিল, বলিল, আমি আমি চিনিতে পারিতেছ না? শুকনো পাতার ওপর দিয়া বহিয়া যাওয়ার মতো খসখসে দুরাগত অপার্থিব সেই স্বর।
নিশানাতের গলা শুকাইয়া আসিল। বুঝি কোনো ক্রমে প্রশ্ন করিলেন, কে তুমি? মূর্তিটি সম্মুখের দিকে আগাইয়া আসিতে আসিতে বলিল, ওগো আমি, ভুলিয়া গেলে? সেই স্বর শুনিয়া নিশানাতের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। শুইয়া পড়িয়া আপাত মস্তক চাদরে ঢাকিয়া দিলেন। নিশানাত অনুভব করিলেন মূর্তিটি একেবারে মশারির নিকট আসিয়া দাঁড়াইয়াছে। মৃদু নিঃশ্বাসও শোনা যাইতেছে। নিশানাত নিশ্চেতন হইয়া শুইয়া রহিলেন। তেমনি দূরাগত খসখসে অপার্থিব স্বরে মূর্তিটি বলিয়া উঠিল, ওগো আমি মল্লিকা, আমায় তুমি ভুলিয়া গেলে? নিশানাতের জবাব শুনিবার জন্য বোধহয় মূর্তিটি কিয়ৎকাল নীরব রহিল। নিশানাত রাগ কাড়িতেছেন না দেখিয়া পুনরায় বলিয়া উঠিল, ওগো আমি যে তোমার পথ চাহিয়া এতকাল প্রতীক্ষা করিতেছি, তুমি আমায় শহরে লইয়া যাইবে না? নিশানাত নিশ্চুপ। মূর্তি, ওগো একবার চোখ মেলিয়া দেখো, আমি মল্লিকা, তোমার পত্নী। আমি জানিতাম তুমি আসিবে, এতকাল পর বুঝি তুমি আসিলে। এতকাল পর আমার যাইবার সময় হইল। নিশানাত নিরুত্তর। মূর্তি, কেন কথা কহিতেছ না? ওগো চোখ মেলো না, তাকাও। মূর্তিটি নীরব হইয়া কিছুকাল দাঁড়াইয়া রহিল। নিশানাত চাদরের নিচে ভয়ে কাঁপিতে লাগিলেন। তাহার শরীর দিয়া দরদর করিয়া ঘাম বহিতে লাগিল। অধৈর্য হইয়া মূর্তিটি মশারি তুলিয়া ধরিল। নিশানাত অনুভব করিলেন মূর্তিটি এইবার তাহার মুখের ওপর হইতে চাদর সরাইবার জন্য হাত বাড়াইতেছে। নিশানাতের কপালে তাহার হাতে স্পর্শ লাগিল। বরফের চাইতো তীব্র শীতল সেই হাত। এক নাম না জানা আকস্মিক ভয়ে নিশানাত হঠাৎ আড়ষ্ট হইয়া গেলেন। তাহার চেতনা লুপ্ত হইল। দীর্ঘ ঘুমের পর নিশানাত জাগিলেন। এতক্ষণ কি সব আবোল তাবোল স্বপ্ন দেখিয়াছেন। চোখের পাতা ঘুমের দরুন ভারী হইয়া উঠিয়াছে। নিশানাত চোখ মেলিলেন। সমস্ত শরীর যেন দীর্ঘ ঘুমের দরুন বড় হালকা ঠেকিতেছে। নিশানাত দেখিলেন মূর্তিটি তেমনই দাঁড়াইয়া আছে, কিন্তু এ কি, ইহার তো চোখ মুখ সব দেখা যাইতেছে ঠিক মল্লিকার মতো। নিশানাত হাসিয়া উঠিলেন। বুড়া মুরারি মোহন ধরা পড়িয়া গিয়াছে। নিশানাথকে ভয় দেখাবার জন্য কাহাকে না কাহাকে মল্লিকা সাজিয়া পাঠাইছে। রোশো উহাকে কাল মজা দেখাইয়া ছাড়িবেন তিনি। বেটা বদমাইশের আর জায়গা পায় নাই। মূর্তিটাকে তিনি ধরিয়া বাঁধিয়া রাখিবেন। কাল সকালে সর্বসমক্ষে মুরারি মোহনের জারিজুরি ভাঙিয়া দিবেন। মূর্তিটিকে ধরিবার জন্য তিনি উঠিয়া বসিয়া মশারির বাহিরে হাত বাড়াইলেন। মনে হইল নিশানাথের সর্বশরীরও কেমন যেন হিমসিক্ত হইয়া গিয়াছে। মূর্তিটিকে ধরিবার পূর্বেই সে নিশানাথের নাগাল হইতে সরিয়া গিয়া বলিয়া উঠিল, আহ, লজ্জা করে না এই বয়সেও? তোমাকে ধরিয়া বাঁধিয়া রাখিব। ধরিতে হইবে না, আমি আপনিই ধরা দিয়াছি। মানে? এখন চলো, ওঠো। কোথায়? রাত বিয়েতে এমন ইয়ার্কি সহ্য হয় না। ইয়ার্কি? নয়তো কি, মুরারি মোহনই বলিয়াছিল এ ভিটায় ভূত চড়িয়া বেড়ায়, তার মুখ চোখ কিছুই দেখা যায় না। আমি তো তোমার মুখ চোখ সবই দেখিতে পাইতেছি। তুমি মল্লিকা সাজিয়া আসিছিলে আমাকে ভয় দেখাইতে। রোশো, তোমাকে পুলিশে। মূর্তিটি জবাব দিল, ওগো না, না গো না, মুরারিমোহন ঠিকই বলিয়াছিল,
আমি মল্লিকা, জীবিত লোকে আমার মুখ দেখিতে পায় না। বিস্ময় বিমূঢ় নিশানাথ কহিলেন। কি বলিতেছ? মূর্তিটি হাসিয়া উঠিয়া বলিল, তুমি তো 20 মিনিট আগেই ভয় পাইয়া মরিয়া গিয়াছ, তাই তোমার মল্লিকার মুখ নাও। এখন চলো, আমারও প্রতীক্ষার অবসান হইল। সমাপ্ত। আমাদের আজকের গল্পটির নাম তমশান্তরিতা, শোভন সোমের লেখা। গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর নতুন গল্প আসবে খুব তাড়াতাড়ি। কী ধরনের গল্প তোমরা শুনতে চাইছো তাও জানিও। আজ চলি তাহলে, টাটা।